এত বড় একটা মিষ্টি কুমড়া দেখুন, ওটা আমরা শিলংয়ের ওখান থেকে কিনে আনছি। মাত্র 70 টাকা দিয়ে এই মিষ্টি কুমড়াটা কিনে আনা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক ঝড় ঝাপটা বিপদ আপদ পেরিয়ে গতকালকে রাত 12টার দিকে আমরা বাড়িতে এসে পৌঁছেছি। মানে গুয়াহাটি থেকে ফেরার পথে কি কি ঘটনা ঘটলো সেটা তো অবশ্যই আমি বলবো। তো ঘটনা ঘটার কিছু আগে আমরা এই যে রাস্তার পাশে তরতাজা সবজি টবজি বিক্রি করে, তো ওখানে মানে আমার বাগনে ছিল, তো আমাদের সাথে ও ডাক্তার দেখাতে গিয়েছিল। তো ও কিছু সবজি কিনছিল সস্তা দামে, আর আমি এই মিষ্টি কুমড়াটা দেখে আমার এত ভালো লাগছিল, তো সাথে ওইটা আমি আর কি এই মিষ্টি কুমড়াটাই জাস্ট কিনে আনছি। দেখুন এত বড় একটা মিষ্টি কুমড়া। তো গতকালকে রাত 12টার দিকে বাড়িতে আসছি। এসে মানে এত বেশি আপসেট ছিলাম, যেটা বলে বোঝাতে পারবো না। এত খারাপ ঘটনা, মানে এত খারাপ এক্সপিরিয়েন্স জীবনে আর কখনো হয় নাই। ফার্স্ট টাইম এত বড় একটা এক্সপিরিয়েন্স, যেটা মানে মেনে নিতে পারছিলাম না। তো সকাল সকাল রাহিলাকে বলছি আমার নতুন রান্নাঘরটাকে একটু লেপে দেওয়ার জন্য, কারণ নতুন চ্যানেলটা বন্ধ আছে, ওটাতে ভিডিও আবার স্টার্ট করব। আর এদিকে এই যে দেখুন, যাওয়ার আগে আমি লাই শাকের বীজ লাগিয়ে গিয়েছিলাম। তো আমরা নাকি গুয়াহাটিতে যাওয়ার পরে একটানা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আহ মানে নষ্ট হয়ে গেছে সামান্য কিছুটা, গাছ এখনো আছে। আর ওইদিকে শিম লাগিয়েছিলাম। তো শিম লাগিয়ে গুয়াহাটি যাওয়ার দিন সকালবেলা এখানে যে শিম গাছগুলোতে সাইড দিয়ে বাঁশের কঞ্চি পুঁতে দিয়েছিলাম, মানে মুরগি থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। তো যাই হোক, মাশাল্লাহ, এই গাছগুলো বৃষ্টিতে তেমন একটা নষ্ট হয় নাই। গাছগুলো লম্বা হয়ে গেছে দেখা যাচ্ছে। তো এখন আবার এই গাছগুলোতে একটু যত্ন করতে হবে। তো গতকালকে রাতে আসছি, আর আজকে প্রায় 12টার দিকে আমি রুম থেকে বাইরের দিকে আর কি একটু বেরিয়েছি। বেরিয়ে জাস্ট আমার মুরগিগুলো দেখলাম, তারপরে কি কি বীজ লাগিয়ে গিয়েছিলাম আমার সবজি বাগানে, তো সেগুলো দেখার জন্য আর কি একটু বেরিয়েছি। এর আগে কিন্তু একবারের জন্য বাইরের দিকে বের হওয়া হয় নাই। সকালে উঠেছি, ঘরের মধ্যে খাওয়া দাওয়া করেছি। তো গুয়াহাটি থেকে আসার সময় রাস্তার পাশে ওরা এত সস্তা দামে আনারস বিক্রি করে, তো আমি 4টা আনারস কিনে আনছি। তো আনারস গুলো কিনে আনার সময় এই যে একেবারে আনারসের মাথার দিকটা কি বলে এটাকে, তো এটা মাটিতে লাগালে কিন্তু খুব সুন্দর আনারসের গাছ হয়। তো ওগুলো গাড়ির পেছনে করে নিয়ে আসছি সাথে। তো এখানে রাহিলাকে দিয়ে এখন এই আনারসের মাথার যে গাছগুলো, কি বলে আসলে ওটাকে আমি জানি না। তো ওইটা এখন মাটিতে লাগাবো। 6-7টা আছে এখানে, একেবারে ফ্রেশ। ওগুলো দেখে আর ফেলে আসতে পারি নাই, নিয়ে আসছি বাড়িতে লাগানোর জন্য। তো এখানে রাহিলাকে লাগিয়েছি ওগুলো মাটিতে লাগাতে, আর আমি বসে বসে একটু ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কোথায় কোনটা লাগাবে আর কি। এই যে দেখুন, গুয়াহাটি থেকে আসার পথে ওই যে জুরাবাট আছে, তো ওই জায়গার ওখানটা পার হতে না হতে এইভাবে আর কি রাস্তার পাশে দেখা যায় ওরা আহ পাহাড় থেকে একেবারে ফ্রেশ তরতাজা গাছ পাকা আনারস কেটে এনে বিক্রি করে, আর এত সস্তা দামে বিক্রি করে। দেখুন আনারস গুলো দেখে আর লোভ সামলাতে পারি নাই। পেছন পেছনে অনেকটা দোকান এভাবে ফেলে আসছি। তারপরে হঠাৎ আমার মনে হলো, মানে নিবো কি নিবো না এটা ভাবছিলাম। তারপরে ভাবলাম যে 2-4টা নিয়ে নেই, কারণ আমাদের এখানে এখনো আনারস অনেকটা দাম। আর আমাদের ওইদিকে যে আনারস গুলো পাওয়া যায় ওগুলো কিন্তু এদিক থেকেই যায়, কিন্তু কাঁচা অবস্থায় নেওয়া হয়, তারপরে দেখা যায় অনেক সময় কেমিক্যাল ইউজ করে। তো আমার বাগনেও কিছু আনারস নিচ্ছিল, আর আমিও 4-5টা আনারস কিনে আনছিলাম। আনারসের সাথে আনারসের মাথার দিকটাও নিয়ে আসছি। তো ওরা অনেকগুলো মাথা সাইডে ফেলে রাখছে, ওগুলো কিন্তু এমনিতেও কেউ চাইলে নিতে পারে। তো আমাদের গাড়ির পেছনে যেহেতু জায়গা ছিল না, তাই ওই 2টা ব্যাগ ছিল। তারপরে আবার আনারস গুলো ঢুকানো হয়েছে। তারপরে আমার বাগনের ওরার একটা ব্যাগ ছিল। তো গাড়ির পেছনে জায়গাটা অলরেডি ভরাট ছিল, তাই শুধু আমাদের আনারসের গাছের ওই মাথার দিকটা আর কি নিয়ে আসছি। তো যাই হোক, খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি। ভিডিওতে কি বলবো আসলে বুঝতে পারতেছি না, এত বেশি মাথা ধরছে। গুয়াহাটিতে যাওয়া অবস্থায় আমার মাথা ধরছে, আর বাড়িতে আসছি এখনো দেখা যায় একটা সাইডন খাচ্ছি, মাথা ব্যথাটা একটু সারে, তারপরে আবার শুরু হয়। হয়তো মাইগ্রেনের জন্যই এটা হচ্ছে, কারণ আমার তো আবার মাইগ্রেনের সমস্যা আছে। তো বিকালের দিকে রাহিলাকে নিয়ে বেরিয়েছি আনারসের ওই মাথাগুলো মাটিতে লাগানোর জন্য। আমার সবজি বাগানের এক সাইডে ওই জায়গাটা ফাঁকা আছে,
তো ওখানে সেরকম সবজি টবজি লাগানো হয় না, তো ওই জায়গায় ভাবলাম ওগুলো লাগিয়ে দেই। গতকালকে ফেরার পথে আমাদের সাথে খুব বাজে ধরনের একটা ঘটনা ঘটছে, যেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। তার আগে বাড়ির কিছু টুকটাক কাজ আছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করে নেই। তো এখানে আমার রান্নাঘরের পাশে একটা ফুলের গাছ লাগিয়েছিলাম। গাছটা কিন্তু ভালো জাতের ফুল, খুব সুন্দর গাছ, কিন্তু এখানে কেন জানি গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। ওটা রাহিলাকে দিয়ে উঠিয়ে নিচ্ছি, ওখান থেকে উঠিয়ে ওটা আমার বারান্দায় টবের মধ্যেই লাগিয়ে দিব। এখানে চালের পানি পড়ে পড়ে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই মাটি সহ গাছটাকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। আগলো তুলছেন মাটি রইতে চাষিত বেশি পানিত পড়িয়ে গেছে, মরি যায় সারা মাটি, অত মাটি লাগতো না, খালি গাছের গুড়ির মাটি হইল। ওইস ওইস ও যা লইয়া যাই, টবও লাগাই দিম, বিভিন্ন নষ্ট হয়ে যায়, সুন্দর দামি গাছ এগু। টব খালি ছিল না, এখানে একটা টবে ওয়ান টাইম একটা গাছ ছিল যেটা প্রায় শুকিয়ে যাচ্ছে, ওই গাছটা উঠিয়ে এখন মাটি সহ এই গাছটা ওই টবের মধ্যেই লাগিয়ে দিচ্ছি। নতুন করে আর টব কিনতে পারবো না, আর শুধুমাত্র তো একটা গাছই লাগাবো, তাই ওইটা উঠিয়ে মাটিতে লাগিয়ে দিব। আর এই গাছটা একটু দামি, ভালো জাতের গাছ, তাই গাছটা টবের মধ্যে একটু যত্ন করে লাগিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। তো সেই সাথে আমি একটা বিষয়ে বলি, আসলে যতক্ষণ না বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে না পারতেছি, আমি শান্তি পাচ্ছি না। আপনারা মানে আমাদের এইদিকের বরাকবেলির যদি কোনো ভিউয়ার্সরা থাকেন, কখনো যদি গুয়াহাটিতে যান, যাওয়ার পথে তো আমাদের মেঘালয়ের দিকেই যেতে হয়, কারণ মেঘালয় ছাড়া আপাতত আমাদের আর আসামের সরাসরি কোনো রাস্তা নেই গুয়াহাটি যাওয়ার। তো মেঘালয়ের রাস্তার দিকে যেতে হয়, কিন্তু মেঘালয়ের ওই খাসি সম্প্রদায়ের লোক যারা, তো বিশেষ করে লাটিমবাই আর হচ্ছে কেলিরিয়া, তো ওই জায়গায় আসার পরে যদি কেউ গাড়ি হঠাৎ করে সিগন্যাল দেয়, কখনো কিন্তু গাড়ি থামাবেন না। বা তো যাই হোক, কি হয়েছিল গতকালকে আমাদের সাথে, সেটা আমি একটু পরে আপনাদেরকে বলবো। তার আগে আমার বোনকে বিদায় দিয়ে দেই, উনাকে রেখে গিয়েছিলাম বাড়িতে। মনে আসিবার কন্ট্রোল করা ওইটা বিরাট বড় এক কাম। তুই কি জানি পাল্লার খালি ও মনা টাইম দিলা, তাই নিয়ে দিয়ে ব্যাগ বেগুন তাই টাইম দিলা। জুবাইরকে ডাক্তার দেখিয়ে বাড়িতে রেখে গিয়েছিলাম, কিন্তু জুবাইরের জ্বরটা এখনো সারে নাই, শরীর অনেক বেশি দুর্বল হয়ে গেছে। তো আগামীকালকে আবারও জুবাইরকে নিয়ে ডাক্তারের ওখানে যাব, কিছু টেস্ট করা দেওয়া হয়েছিল, ওগুলো নিয়ে করে তারপরে রিপোর্ট গুলো নিয়ে ডাক্তারকে দেখাতে হবে, কারণ অলরেডি 10-11 দিন হয়ে গেছে, ওর জ্বরটা কিছুতেই সারে না। তো যাই হোক, আজকে আর জুবাইর তার মাকে নিয়ে যাবে না, ওই সামনেই গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসবে, কারণ ও নিজেই অসুস্থ। আর ওর অসুস্থতার খবর আমি ওখান থেকে বসে বসে পাচ্ছি, কিন্তু বাড়িতে আসতে পারতেছি না, তাই একটু তাড়াহুড়ো করেই চলে আসছি কাজ শেষ হওয়ার পরেই। আচ্ছা আচ্ছা, যাও যাও। 4-5 দিন পরে বাড়িতে আসছি, বাড়িটা কেমন জানি একটু অন্যরকম লাগতেছে। আমি 4-5 দিন না, 2-3 দিন পরে যদি বাড়িতে আসি, তাহলে বাড়িটা কেমন জানি অপরিচিত অপরিচিত মনে হয়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা একটু আগে বলেছিলাম, গতকালকে গুয়াহাটি থেকে আসার সময় কি ঘটনা ঘটছে আমাদের সাথে। তো আমার খুব খারাপ একটা ঘটনা ঘটছে, তারপরে আমি হাসতেছি, কারণ হাসবো না কি বলবো আমি বুঝতে পারতেছি না। আর জীবনের ফার্স্ট টাইম এমন এক্সপিরিয়েন্স, তো হয়তো আমি ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতাম না, তারপরেও মনে হলো যে এ বিষয়ে একটু কথা বলা দরকার, কারণ আমার এই ঘটনা থেকে হয়তো বিশেষ করে আমাদের লোকাল ভিউয়ার্স যারা বরাক ভ্যালির, যেমন করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, তো অনেক ভিউয়ার্সরা আছেন যাদের নানান ধরনের, কারণ আমাদের এখানে তো
বোরাকবেলিতে দেখা যায় ভালো একজন ডাক্তারও পাওয়া যায় না। তো একটা একটু ভালো চিকিৎসার জন্য আসামের রাজধানী সরি দিশপুর, তো গুয়াহাটিতে তো যেতেই হয়। আমাদের আসামের মধ্যে টপ সিটি যেটা হচ্ছে গুয়াহাটি, তো সেখানে তো দেখা যায় একটু ভালো ডাক্তার দেখাতে গেলেই বরাকবেলির বাইরে কোথাও গেলেই আসামে যেতে হয়, সরি গুয়াহাটিতে যেতে হয়। তো যার জন্য আর কি এই কথাগুলো বলা, যদি এই কথাগুলো থেকে আপনাদের কারো একটু হয়তো উপকারে আসতে পারে বা আপনারা একটু হলেও সাবধান হতে পারেন। তো গতকালকে আমরা গুয়াহাটি থেকে গত পরশুদিন রাতে তো আমাদের হসপিটালের কাজ শেষ হয়ে গেছে। আরিয়ানের বাবার ক্রিয়েটিনাইন আর হচ্ছে ইজিআরএফ, যেটা ক্রিয়েটিনাইন মনে হয় 8 আর ইজিআরএফ 9 ওরকম কিছু একটা আর কি আসছে। ইজিআরএফ মনে হয় 9। তো আগের তুলনায় ভালো, ডাক্তার বলছেন আগের বার যখন আমরা গিয়েছিলাম তখনকার তুলনায় এখনকার রেজাল্টটা ভালোই আসছে একটু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো গতদিন তো আমরা যে হোটেলে ছিলাম হোটেলের তো টাইম আছে, আগের দিন 12টা থেকে পরের দিন 12টা অবধি হিসাবটা থাকে। তো আমরা যেহেতু আগের দিন সন্ধ্যা পর্যন্ত হসপিটালের ডাক্তার দেখিয়েছি, তো আমাদের কাজটা তো রাতের বেলা শেষ হয়ে গেছে, আমরা চাইলেও রাতের বেলা চলে আসতে পারতাম। তো রাতের বেলা আসলে আসতে একটু রিস্ক হয়ে যায়, আর সেই সাথে ভাবলাম যে শুধু শুধু রাতের বেলা এত তাড়াহুড়ো করে গিয়ে কি করব, কারণ আমরা যদি রাতের বেলা হোটেলে থাকি বা না থাকি ওদের বিলটা কিন্তু আমাদেরকে পুরোটাই দিতে হবে। তাই রাতের বেলা থেকে তারপর দিন সকালবেলা খাওয়া দাওয়া করে প্রায় 11টার দিকে আমরা গুয়াহাটি থেকে রওনা দিছি। মানে রাত প্রায় 10:30 11টার দিকে বাড়িতে চলে আসার কথা। তো খাওয়া দাওয়া সেরে আর কি আমরা নিশ্চিন্ত ভাবে, কারণ ওই দিন তো আমাদের আর হসপিটাল বা ডাক্তার ওইসবের কোনো ঝামেলাও ছিল না, নিশ্চিন্ত ভাবে খাওয়া দাওয়া করে আহ গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আসছি আসছি আসছি, মানে গুয়াহাটি আমাদের আসামের এরিয়া পাস হয়ে লাড্রিমবাই পাস করে তারপরে যখন আমরা যে কেলেরিয়া, তো ওই জায়গাটাও পাস করেছি, চলে আসছি, মানে ওই জায়গাটা পেরিয়ে আমরা আরেকটু সামনে আসতেই হঠাৎ করে একটা লাল রঙের গাড়ি আমাদের গাড়ির সামনে এসে, মানে এই আমাদের গাড়ি আসতেছে আর এই গাড়িটা এরকম মানে আমাদের গাড়ির সামনে আটকে দাঁড়িয়ে গেছে। তখন বাজে মনে হয় বিকাল 3টা বা 3:30 ওরকম হবে। তো হঠাৎ করে গাড়িটা থামছে আর গাড়ি থেকে মানে কেউ একজন নিচ থেকে মানে গাড়ির দিকে কি একটা দেখাচ্ছে। তো বলছে মানে গাড়ির দরজা খোলা ওরকম কিছু একটা। তো আমাদের গাড়ির ড্রাইভার মানে গাড়ি একটু থামিয়েছে, কারণ গাড়ির দরজা খোলা থাকলে তো রিস্ক। তো ও দরজা মানে গাড়িটা একটু স্লো করে বলতেছে, মামা দেখো গাড়ির দরজাগুলো ঠিকঠাক আছে কিনা, মানে খোলা নাকি, মানে ও তো সামনের দিকে চেক করতে পারে। তো লাইট জ্বালিয়ে দেখছে গাড়ির দরজা খোলা নেই, কারণ গাড়ির সামনে যে লুকিং গ্লাসটা থাকে ওখানে একটা ছোট লাইট থাকে, যাদের প্রাইভেট গাড়ি আছে অবশ্যই জানেন। দরজা যদি খোলা থাকে তাহলে ওখানে লাইটটা অটোমেটিক জ্বলতে থাকে, তো দেখা যায় তো লাইটটাও জ্বলছে না। তো আসলে আমরা বুঝতে পারিনি, হঠাৎ করে দেখা যায় একটা লাল গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আর একটা এই খাসি সম্প্রদায়ের যারা, এরা আমি শুনছি খারাপ হয়, কিন্তু এত খারাপ মানে পশুর থেকেও এরা জঘন্য হয়, আমি এই জীবনের প্রথমবার দেখলাম। তো একজন গাড়িতে আর একজন গাড়ির নিচে এসে, মানে গাড়িটা যখন স্লো করা হয়েছে একজন জোর করে গাড়িতে মানে গাড়ির বাইরে থেকেও নিজে জোর করে লকটা উঠিয়ে গাড়ির সামনের সিটে, মানে এই হচ্ছে আমার বাগ্নে, আর এই গাড়ির সামনের সিটের এক সাইডে আরিয়ানের বাবা ছিলেন আর আমি আরিয়ান পেছনে ছিলাম। আমি মানে ব্যাগের মধ্যে এরকম মাথা দিয়ে শুয়েছিলাম, আরিয়ান বসে বসে মোবাইল ঘাটছিল। তো হঠাৎ করে জোর করে ও গাড়িতে উঠে পড়ছে। তো আরিয়ানের বাবা ওকে মানে উঠতে দিচ্ছিলেন না, ধাক্কা দিয়ে চাইছিলেন সরিয়ে দিতে। তো আমার বাগ্নে তো আবার ও ড্রাইভারদের আসলে এ বিষয়ে একটু জানা থাকে বেশি, কারণ খাসি সম্প্রদায়ের লোকগুলো ওদের মধ্যে কোনো বিচার আচার নেই, ওদের এরিয়াতে ওরা দাদাগিরি দেখায়। তো আমার বাগ্নে আবার আরিয়ানের বাবাকে বারণ করছে যে উঠতে দাও। তো ও যখন মানে ও ধাক্কাধাক্কি করে উঠে যাচ্ছে, ওখানে তো চাইলে ওকে মারাও যাবে না। তারপরে আরেকজন আরেকজন এসে মানে ও গাড়ি আহ এখন গাড়ি যে সামনের দিকে নিবে এরকম তো রাস্তা নেই, ওরা একটা গাড়ি মেইন রোডের মধ্যে দিনে দুপুরে ওরা কিভাবে ডাকাতি করে, একটা গাড়ি এরকম কাট করে রেখে দিয়েছে, রাস্তা আটকে রেখে দিয়েছে।
তো তারপরে আরেকজন, আমি এক সাইডে আর মিডিলে আরিয়ান বসা ছিল, ওই সাইডে আমার ব্যাগ ছিল, একটা ব্যাগ ছিল যেটাতে আমি মাথা হেলান দিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ পেছনে আনারস টানারস কিছু মানে ডিকিটা ভরা ছিল। আমাদের আরো দুইটা ব্যাগ ছিল, আমার বাগনের একটা ব্যাগ ছিল। তো ব্যাগটা সরিয়েও জোর করে আরিয়ানের পাশে এসে বসে পড়েছে, আর আমার বুক মানে এরকম দরপড় করতেছে, কারণ আমি অলরেডি বুঝে গেছি যে ওদের মধ্যে সমস্যা আছে। তো কি বলবো, এরকম সিচুয়েশন কখনো দেখি নাই, শুনতাম আগে, শুনেছি ওরা এরকম করে মানুষের সাথে, কিন্তু আমি জীবনের প্রথমবার দেখছি। তো তারপরে দেখা যায় ওরা বলে যে আমাদের উপরে কে তু তু ফেলছে, ওরা মানে হুদাই হুদাই আর কি একটা মিথ্যা আর কি বানোয়াট কথা, যে ওদের উপরে নাকি কে তু তু ফেলছে। তো দেখা যায় যখন ওরা অস্বীকার করলো তখন মারামারি করবে, এরকম আর কি একটা কিছু বিহেভ করে, যে মনে হয় এরকম। তো আরিয়ানার বাবাকে বললো, না তোমার কোনো দোষ নেই, তুমি শুয়েছিলে আমরা দেখছি, আমাকেও বলে যে আমিও শুয়েছিলাম ওরা দেখছে। তো আমাদের ড্রাইভারকে টার্গেট করে, মানে আমার বাগ্নি যে, ওকে টার্গেট করে, তো বলে ও নাকি ওদের উপরে তুতু ফেলেছে। তো ও তো বারবার বলে না আমি ফেলি নাই, কিন্তু ওরা তো মানে না, মানে ওরা মেরে দেবে, ওর নাকে মুখে ঘুষি দিয়ে দিবে, এরকম একটা অবস্থা। মানে কি বলবো, এই সিচুয়েশনটা আমি বোঝাতে পারবো না আপনাদেরকে। আর আমি খুব বেশি ভয় পাচ্ছিলাম, আর একজন যেহেতু আমার সেলের পাশে উঠে বসে পড়েছে, তো আমার মনে হচ্ছিল, আমি আরিয়ানের হাতে একটা ফোন ছিল, তো আমি ফোনটা মানে ওর দিকে ওরকম তাকাচ্ছি আর নিচের দিকে হাত দিয়ে ওর ফোনটা জাপটা মেরে নিয়ে, আমার ফোনটা আমার হাতে ছিল, তো দুইটা ফোন নিয়ে আমি যে বসা অবস্থায় সিটের ওইদিকে আর কি আমার এই যে পায়ের আহ নিচে আমি রাখছি আর কি, আমার লুকিয়ে রাখছি। আর আমার বাগ্নে, তো ও হঠাৎ করে মানে ও যখন উঠে পড়ছে তখন ওদের সাথে কথা বলে বলে ও গাড়ির চাবি আর গাড়ির স্টার্ট অফ করে গাড়ির চাবি আর ওই যে ওর ফোন আর আরিয়ানের বাবার ফোন ওখানে সামনে চার্জে দেওয়া ছিল, ও মানে দুইটা ফোন আর চাবি মানে ও লুকিয়ে রাখছে। তো শুধু আমরাই বসে আছি, ওরা আর কিছুই খুঁজে পাচ্ছে না। তো তারপরে মানে দেখা যায় ওদেরকে রিকোয়েস্ট করতে করতে কোনো উপায় নেই, কারণ ওদেরকে রিকোয়েস্ট করা ছাড়া কোনো উপায় নেই, ওরা এতটা হিংস্র। ওরা যদি এখানে মারামারি শুরু করে, তারপরে তাদের আরো দলবল আছে, সবাই এসে কিছু না বুঝে, মানে ওদের কাছে কোনো বিচার নেই, ওরা আহ মহিলাতান্ত্রিক সমাজে বাস করে। তো আমি শুনছি আগে থেকে, কিন্তু ওরা এতটা যে হিংস্র আমি মানে নিজের চোখের সামনে আর কি এবার আমি দেখলাম। তো সবাই খুব বেশি নার্ভাস, আরিয়ানের বাবা তো অনেক রিকোয়েস্ট করতেছেন যে ও ছোট মানুষ, হয়তো বুঝতে পারে নাই। আর আমি ভাষাগত দিক দিয়ে একটু দুর্বল, আমি হিন্দি ভাষাও সব ভাষা বুঝি, কিন্তু আমি কোনো ভাষা ক্লিয়ার মানে অতটা এক্সপার্ট ভাবে কথা বলতে পারি না, জাস্ট আমার বাংলা ভাষা ছাড়া। ইংলিশেও আমি অতটা এক্সপার্ট না, সব ভাষা বুঝি, কিন্তু কথা বলতে গেলে একটু মানে থেমে থেমে খুঁজে খুঁজে কথা বলতে হয়, আমি মানে এরকম বাংলা ভাষায় যেভাবে কথা বলতে ওইভাবে বলতে পারি না। তো যাই হোক, আরিয়ানের বাবা ওদেরকে অনেক বোঝাচ্ছিলেন, রিকোয়েস্ট করছিলেন, মানে ড্রাইভারও অনেক রিকোয়েস্ট করছিল, মানে ও ফেলে নাই, তারপরেও যে ফেলে নাই বললে তোরা ঘুষি মেরে দিবি, বারবার এরকম কিছু একটা কুদছিল, পাথর কুদছিল নিচ থেকে, আর আমি এত বেশি ভয় পাচ্ছিলাম। আমার ভয় হচ্ছিল যে আমার ছেলে যেহেতু একজনের পাশে বসা অবস্থায় ছিল, তো হঠাৎ করে যদি গলার মধ্যে একটা চাকু বা কিছু একটা রেখে দিয়ে বলে যে তোমাদের কাছে, আমাদের কাছে কিন্তু তখন পাঁচটা ফোন ছিল। তো পাঁচটা না, সরি চারটা, আমার দুইটা ফোন আর আরিয়ানের বাবার একটা, আমার বাগনের একটা, তারপরে গাড়ির চাবি, তো আর কিছু না হলে ওরা ওগুলো নিয়ে যেত। তো আমি ভাবছিলাম যদি হঠাৎ করে আরিয়ানের গলার মধ্যে কিছু একটা বসিয়ে বলে যে এটা দে ওটা দাও, আমরা তো ছেলের প্রাণ বাঁচাতে সবকিছু দিয়ে দিব। তো আমি এই ভয়টা পাচ্ছিলাম, আমি মানে কি বলবো, তো এরকম একটা সিচুয়েশন, মানে আমি ভাবছিলাম হয়তো শেষ আজকে, ওরা আমাদেরকে কি করবে আল্লাহ জানেন। তো রাস্তার মধ্যে, খোলামেলা রাস্তার মধ্যে ওরা বলে গাড়ি একটু সামনে নাও, আর একটু সামনে নাও, তো আমাদের ড্রাইভার তো আবার যেতে চায় না সামনের দিকে, কারণ সামনের দিকে নিলে ওরা হচ্ছে নির্জন জায়গায় নিতে চাচ্ছে, কিন্তু আমাদের ড্রাইভার কোনোভাবে যায় না, ওখানে দাঁড়িয়ে আছে। তো তারপরে ওরা এক সময় গিয়ে দেখা যায় যে টাকা ডিমান্ড করে আমাদেরকে, 10,000 টাকা দাও, মানে তুমি ও থুতু ফেলছে নাকি ওদের উপরে, তো 10,000 টাকা ডিমান্ড করে। তো আরিয়ানের বাবা বলছেন আমাদের কাছে তো 10,000 টাকা নেই, আমরা ডাক্তার দেখিয়ে আসছি, আর ও ভুল করছে যেটা আমরা স্বীকার করতেছি, যেটা আর কখনো করবে না। তো আমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে মানে এরকম। আমি আবার আরিয়ানের বাবাকে বললাম যে ওরা কিছু একটা চাচ্ছে, মানে মানুষের জীবনের থেকে তো আর কিছু দামি না, তো কিছু একটা টাকা ওদেরকে অফার করো, যে সামান্য কিছু টাকা নিয়ে নাও আর তোমরা মানে চলে যাও। তো আরিনার বাবাকে ওটা বলার পরে দেখলাম যে ওরা আসলে বাংলা ভাষা বুঝতে পারে, তো বাংলা ভাষা বুঝতে পারে দেখে আমিও আর একটু সাহস পেলাম
যে আমি বললাম ঠিক আছে, আমার কাছে 500 টাকা আছে, আমি 500 টাকা দিয়ে দিব, আর আমাদের কাছে কোনো টাকা নেই, তো ওটা নিয়ে নিলে না নেও, আর না হলে তো আর কি বলবো। ওরা মানে আমাদেরকে বলে যে আমরা এখানে সামনে ক্লাব আছে, চলো আমাদের সাথে ক্লাবে চলো, ওখানে গেলে নাকি ওদের বড়রা আছে ক্লাবে। তো আমি পরে বলছি যে না, ও 500 টাকা নিয়ে নিলে নাও, আর না নিলে যাও, আমাদেরকে কোথায় নিয়ে যাবে দাও। তো আমাদের ড্রাইভার ভয় পাচ্ছে দেখে আবার ওরা বলে যে এখানে গাড়িতে দিদি আছে, মানে আমার কথা বলে হিন্দি ভাষায় বলে, আর বলে বাচ্চা কাচ্চা আছে, ওরা কিছু করবে না, কারণ ওরা নাকি এতটাও খারাপ না, এটা বলে আমাদের দুয়াই দেখা দেয় যে গাড়িতে মেয়ে মানুষ আছে, বাচ্চা কাচ্চা আছে, আমরা কিছু করব না, জাস্ট সামনে চলো। মানে ওরা নির্জন জায়গায় নিতে চায়, কিন্তু আমরা তো নির্জন জায়গায় যাইনি, যেখানে ছিলাম ওখানেই আছি। এর মধ্যে আমি একবার ভাবছিলাম যে গাড়ি থেকে নেমে ওই পাশে একটা কিছু দোকান আছে, তো যতই খাসি সম্প্রদায়ের লোক খারাপ হোক, তারপরেও তো সবাই যে এতটাও খারাপ হবে এমনটা না। তো আমি ভাবছিলাম একবার আমি দরজা খুলে নেমে যাব, নেমে গিয়ে কিছু লোক ডেকে ডেকে জড়ো করব। তো তারপরে ভাবলাম যে আমার ছেলেটাকে ওর কাছে তো একা রেখে যেতে পারবো না, আমি নামার পরে যদি ওরা এর সাথে কিছু করে। তো আমিও মানে বসেছিলাম। তো যাই হোক, আমরা ভয় পাচ্ছিলাম দেখে, ওরা কিন্তু, আমরা ভয় না আসলে, যেটাকে ভয় বলে না, সিচুয়েশন হ্যান্ডেল করার করতে গেলে দেখা যায় অনেক সময় অনেক জায়গায় নত হতে হয়। আর ওদের কাছে তো গাদ্দারি দেখিয়ে মানে একেবারেই ফিরে আসা যাবে না। তো সবাই মিলে রিকোয়েস্ট করার পরেও মানে ওরা কিছুই বুঝতে চায় না। তো শেষমেশ মানে ওরা 500 টাকা নিতেই রাজি হয়েছে। তো তারপরে আবার আমার মনে হলো আমার কাছে তো আমার ব্যাগের মধ্যে কোনো 500 টাকা মানে ক্যাশ নেই, আমার ফোনে মনে হয় এই 1200-1300 টাকার মতন আছে অনলাইনে। তো আমি বলছি যে আমার কাছে তো ক্যাশ নেই, আর ও তো আমাদের ড্রাইভার, ওর কাছে কোনো টাকা নেই, তো আমি 500 টাকা দিব, তোমরা নেওয়ার হলে ওটা নিয়ে চলে যাও। তো তারপরে আমার কাছে আবার টাকা নেই। আর আলিয়ানের বাবার পার্সে কিছু টাকা ছিল, মনে হয় 1000-1200 ওরকম ছিল। তো ক্যাশ টাকা আর কি ছিল। তো আমি মানে তারপরে উনাকেও যে বলবো ওরা সবটা টাকা নিয়ে নিবে, যদি পার্স নিয়ে নেয়, পার্সের মধ্যে আরো কিছু ডকুমেন্টস ছিল দরকারি, তো ওগুলো যদি নিয়ে যায়, মানে তো কিছু ভেবে ভেবে পরে ভাবছিলাম যে আমি, আমার কাছে অনলাইনে আছে, তো আমার ফোন তো ওরা নিতে পারবে না, আমি সেরকম সুযোগ দিব না। তো না, ওরা অনলাইনে নিতে রাজি হয় না, ওরা বলে ক্যাশ দাও। তারপরে আরিয়ানের বাবা মানে পার্সটা যখন বের করে এরকম করে 500 টাকা আর কি বের করে ওদেরকে দিয়েছেন। তো 500 টাকা বের করে দেওয়ার পরে ওরা তো আরো দেখছে, আরো কিছু খুচরা টাকা মানে 200 টাকা 100 টাকার আরো 4-5টা নোট আছে। তো তারপরে ওরা সবগুলো দিতে বলে, আমি বলছি দিয়ে দাও, আর একটা 200 টাকা নোট দিয়ে দাও। তো মানে না দিতে চাইলে আবার এরকম মানে মারামারির মানে বান করে, মারবে না, মারার হলে প্রথমেই মেরে দিত আমি জানি। তো হয়তো যদি পরে মানে ওদের সাথে খারাপ ব্যবহার করা হতো নিশ্চয়ই মারতো। আমি এই মুহূর্তে ভাবলাম যে সামান্য টাকা কিন্তু আমাদের জীবনের আহ থেকে দামি না। তো তাদের সেই অনুযায়ী আর কি একটু রিকোয়েস্ট করে কিছু অল্প টাকা দিয়ে বিদায় করে দিই। তো যদি ঘুষি টুসি 2-4টা মেরে দেয় তাহলে তো এই লাভে এগুলোই খাওয়া হলো। তো যাই হোক, আর মারলে আমার বাগনেকে মারতো, আর আমরা তো যেহেতু আমরা ওদের সাথে আছি, আমাদের সাথে একজনকে মারবে, আমরা তো বসে টুসে দেখবো না, নিশ্চয়ই আমরা হাত ধরবো, তারপরে আমাদেরকেও, আমাদের সাথেও মারামারি হতে পারে বা খারাপ কিছু হতে পারে। যার জন্য আর কি পরে আরো আরিয়ানের বাবাকে বললাম যে 200 টাকাটাও দিয়ে দাও। তো 200 টাকা দেওয়ার পরে ওরা হাতে নিচে নিয়ে দেখে আরো 100 টাকার নোট 2-3টা আছে, তো ওগুলো দিতে বলে। তো আমি তখন আমার একটু রাগ হয়, আরিয়ানের বাবা বললেন যে না, ওগুলো সামনে টুল গেট আছে, টুল গেটে দিতে হয়, এখন আর টাকা ওগুলো দেওয়া যাবে না। তো এখন মানে ওরা এখনো গাড়ি থেকে নামতে চাচ্ছে না। তো যখন ওরা নামতে চাচ্ছে না তখন বলছি ঠিক আছে, আমিও দেখলাম যে ওরা বাংলা কথা বুঝতে পারে, তখন বললাম ঠিক আছে, টাকা যখন নেবে না তাহলে টাকাটা দিয়ে দাও, আর তোমরা আমাদেরকে যেটা ইচ্ছা মানে যেখানে ইচ্ছা নিয়ে যাও, কোন ক্লাবে নিয়ে যাও নেও, কোনো সমস্যা নেই, নিয়ে যাও। তো যখন দেখলো মানে ওরা, আমরা একটু গরম হয়েছি, আহ যখন দেখছে আমরা মানে একটু গরম হয়েছি, মানে মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আর কিছু করার থাকে না, যে সামনেও বিপদ পেছনেও বিপদ, তখন মানুষের মনে অটোমেটিক একটা সাহস চলে আসে। তো ওই সাহসটাও তখন আমাদের মধ্যে কাজ করছিল যে নেও, কোথায় নিয়ে যাবে নেও। মানে সব দিক তো আমরা দেখলাম, তাদের রিকোয়েস্ট করেও দেখলাম কোনো কিছুই হচ্ছে না, তো এখন ভাবলাম যে একটু উল্টা কথা বলে দেখি। তো যাই হোক, পরে যখন আমি বললাম যে ওরা আসলে মহিলা মানুষ, একটু মহিলা মানুষকে একটু ভয় পায়, কারণ ওরা, ওদের কালচার যেটা, ওরা হচ্ছে নারীতান্ত্রিক সমাজ, মানে ওরা বিয়ে করে মানে বউয়ের বাড়িতে থাকে, বিয়ে আর মানে যেটা আর কি আমি বলতে চাচ্ছি। তো যাই হোক, আমি বললাম যে আমাকে তো মারবে না আমি জানি। তো আমি বললাম ঠিক আছে, কোথায় নিয়ে যাবে যাও, সমস্যা নেই, আর না হলে টাকা যেগুলো দেওয়া হয়েছে ওগুলো নিয়ে চলে যাও। তো ওটা বলার পরে অবশ্য ওরা গাড়ি থেকে নামছে।
নামার সাথে সাথে গাড়িকে ড্রাইভারকে বলছি যে স্টার্ট দে চলে যাই। তো যাই হোক চলে আসলাম। তারপরে আল্লাহ মানে কোন বিপদ থেকে যে বাঁচিয়েছেন আল্লাহ জানেন। তো রাস্তায় আসার পথে আরো কিছু মানুষের সাথে কথা হয়েছে। তো ওরা বলতেছে তোমাদের ভাগ্য ভালো যে সামান্য টাকা নিয়ে ওরা চলে গেছে, এরা নাকি এরকম মানুষকে মুরগি বানায় রাস্তাঘাটে। মানে আমাদের আসামে তো কোনো সরাসরি রাস্তা নেই গুয়াহাটি যাওয়ার, একটা রাস্তার কাজ চলতেছে, হয়তো 1-2 বছরের ভেতর আমরাও আর তাদের মেঘালয়ের দিকে ঢুকে আসামে মানে গুয়াহাটিতে যেতে হবে না। ওই রাস্তাটা হয়ে গেলে তাদের ওইদিকে হয়তো আমাদের এদিকে একটা কুত্তাও আর যাবে না। কিন্তু এখন তো আমরা বাধ্য গুয়াহাটিতে গেলেই মানে ট্রেন ছাড়া যদি যাই তাহলে তো ওইদিকে যেতে হয়। আর আমরা কিন্তু এবার ট্রেনে যাওয়ার কথাই ছিল, কারণ কিন্তু তখন ও যে ট্রেনের ওখানে মাটি ধসে ছিল, আমার টিকিটটা ওয়েটিং এ ছিল, তারপরে টিকিট কনফার্ম হয় নাই, কারণ ওই যে হারাঙ্গাতে টানেলের ওখানে মাটি ধসে পড়েছিল, যার জন্য ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা যেদিন যাব, তারপরে ওই যে আমার বাগনে বলেছিল ও ডাক্তার দেখাবে, ওর হাঁটুতে যে গাড়ি চালায় হাঁটুতে সমস্যা, তো ও ডাক্তার দেখাবে। তো ওর সাথে আর কি শেয়ারে আমরা চলে যাই। দেখলাম যে ট্রেনে গেলেও সব মিলিয়ে 8-10 হাজার টাকা খরচ হয়ে যায়, আর ওর গাড়িতে গেলে 4-5 হাজার টাকার তেল ভরে দিয়ে দিলেই হবে। তো আমাদের গাড়িতে যাওয়াই বেটার। আর টিকিটও কনফার্ম হয় নাই, আমরা ওর সাথে শেয়ারে গাড়িতে চলে গিয়েছিলাম। তো যাই হোক, যেমন আমি এতটুকুই বলবো, আপনারা আমাদের এদিকে কিন্তু অনেকেই প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে, আর গুয়াহাটিতে প্রাইভেট গাড়ি নিয়ে যেতে গেলেই দেখা যায় ওই ওদের মেঘালয়ের দিকে ঢুকে যেতে হবে। আর ঢুকে যেতে গেলে কখনো যদি এরকম কেউ হঠাৎ করে পেছন থেকে কিছু বলে বা রাস্তা আটকানোর চেষ্টা করে, তাহলে কিছুতেই মানে গাড়ি থামাবেন না, গাড়ি থামালেই আমাদের মতন ফেসে যাবেন। তো এটুকুই বলবো। আর যাওয়ার পথে আমাদের একটা ব্যাগ ছিল, যখন গাড়ি থেকে নেমছে আমি যে মাথা হেলান দিয়ে একটা ব্যাগে শুয়েছিলাম, ওই ব্যাগটা নিয়ে দৌড়ে চলে গেছে। তো ব্যাগের মধ্যে সেরকম কিছু ছিল না, কিছু এই কিছু রিপোর্ট ছিল আর কিছু কাপড় ছিল আমার। তো ওগুলো নিয়ে গেছে, যাক সমস্যা নেই। সামান্য ছোট একটা ব্যাগ আর কি, মনে হয় একটা উন্না আর আরো কিছু একটা 3 পিস ছিল মনে হয়। ওরা ভাবছে হয়তো ব্যাগের মধ্যে মোবাইল টোবাইল আছে, তো ওরা ভাবছে ওটা হয়তো আমার হ্যান্ড ব্যাগ, কিন্তু ওটা হ্যান্ড ব্যাগ ছিল না, ওই যে লম্বা দড়ি দেওয়া একটা ব্যাগ থাকে কাপড় চোপড় নেওয়ার, ওই ব্যাগটা ছিল। তো যাই হোক, ওগুলো আবার হসপিটাল থেকে কালেক্ট করা যাবে, সমস্যা নেই। আর এই ঘটনাটা বললাম, মানে আমি এখনো বলতেছি, আমি যে এতটা সাহস নিয়ে আপনাদেরকে বলতে পারতেছি, তখন কিন্তু এরকম না। প্রথম দিকে আমি এত বেশি ঘাবড়ে গিয়েছিলাম, আমি ভাবছিলাম এই হয়তো শেষ, মানে এরকম ঘটনা শুনতাম, কারণ খাসি সম্প্রদায়ের লোকরা অনেক কিছু কয়েক বছর আগে তো একজন টুরিস্টকে একেবারে কেটে কুটে জবাই করে ফেলছে। এত খারাপ সিচুয়েশন আমি কখনো দেখি নাই। তো যাই হোক, তারপরেও আমি বলবো ওরা সেরকম বড় ধরনের খারাপ ডাকাত ছিল না, হয়তো ছোটখাটো চুরের মতন ছিল, এরকম মানুষকে মুরগি বানায়। তো যদি ওরা সেরকম বড় ধরনের হতো তাহলে নিশ্চয়ই গলার মধ্যে যে কোনো একটা বাচ্চাও ছিল, আমিও ছিলাম, তো গলার মধ্যে কিছু একটা ধরে যদি দাবি করতো যে সবকটা মোবাইল দাও, পার্স দাও, গাড়ির চাবি দাও, তা সেটাও পারতো। আমাদের কিছু করার ছিল না, বাধ্য হয়ে দিয়ে দিতে হতো। তো যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ আমাকে অনেক বড় বড় বিপদ থেকে উদ্ধার করেন। তো এটাই আর কি। তো যাই হোক, সবাই দোয়া করবেন সুস্থ ও স্বাভাবিক মতে। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমরা সুন্দরভাবে বাড়িতে পৌঁছাতে পারছি। তো 700 টাকা নিচে সমস্যা নেই নে, কারণ 700 টাকা একটা হোটেলে এক বেলা খাবার খেলেই 2-3 জন মানুষ 700 টাকা চলে যায়, সেটা বড় কথা না। যান মাল নিয়ে মানে সুন্দরভাবে সুস্থভাবে বাড়িতে ফিরে আসছি, এটাই বেশি। আর এটা আমি আসলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতাম না, তো শেয়ার করলাম জাস্ট এই সাবধানতার জন্য। যেটা তো হবে নিশ্চয় হবে, কিন্তু কখনো কেউ পেছন থেকে কিছু বললে বা গাড়ি থামানোর চেষ্টা করলে কখনোই গাড়ি থামাবেন না, এতটুকুই। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।